আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পিবিএন টেলিভিশনের পিবিএন বিশ্ব সংযোগে আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ সুহান। বরাবরের মতোই আসলে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণে পৃথিবীব্যাপী যে ডিজাস্টার তৈরি হয়েছিল, এই ডিজাস্টারের কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা এবং যে পরিমাণ মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে, এটি পৃথিবীর ইতিহাসে বলতে গেলে অনেকটাই এটি প্রথম একটি অবস্থা। এই অবস্থায় আসলে বিশ্বব্যাপী যে ডিজাস্টার তৈরি হয়েছে, এই ডিজাস্টার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে বাংলাদেশ থেকে যোগ দিবেন আমাদের বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, আমাদের সবার সাংবাদিক জগতের গুরু বলতে গেলে হাসান মাহমুদ ভাই। হাসান মাহমুদ ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে করোনা ভাইরাসের সারা দুনিয়া জুড়ে যে একটা প্যান্ডেমিক যে অবস্থা তৈরি হয়েছে, তাতে ঢাকা কিন্তু এখন সংযুক্ত। ঢাকা কিন্তু কোনোভাবেই আর আগের মতো দূরে নেই। যখন 8ই মার্চ প্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হলো, তার আগের যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশ কিন্তু নেই। তখন কিন্তু ডিসেম্বর পরে জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন চীনের উহানে তোলপাড় চলছিল, সেই সময় যে একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে এখন আমরা একেবারে সম্পৃক্ত। ফলে কিন্তু আমরা প্রতি মুহূর্তে একটা উদ্বেগের মধ্যে থাকি। প্রতিবেশী, পরিবারের স্বজন বা সহকর্মী, মিডিয়ার সহকর্মী যারা আছেন, তারা কে কিভাবে আছেন, আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন খোঁজখবর রাখছি। এবং মিডিয়ার মধ্যে বিশেষ করে আমাদের ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব, বাংলাদেশের খুব বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ, আমরা নিজস্ব একটা গ্রুপ করে নিয়েছি। সাংবাদিকরা আমরা গ্রুপে প্রতিদিন নিজেরা নিজেদের কে কোথায় আছে, কিভাবে আছি, সহযোগিতা কিভাবে দরকার, কেউ আক্রান্ত হলে কিভাবে দ্রুত নিয়ে যেতে পারে হাসপাতালে, সেরকম আমরা নিজেদের মধ্যে মতবিনিময় করছি। হাসান ভাই, আমি একটু আপনাকে বলি, সেটা হলো যে আমাদের সাথে এখানে যোগ দিচ্ছেন মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী নেতা এবং মালয়েশিয়ার কমিউনিটি ব্যক্তিত্ব রাশেদ বাদল। আমি আপনাকে তার সাথে পরিচয় করে দিচ্ছি। রাশেদ বাদল ভাই, আপনি কেমন আছেন? রাশেদ বাদল ভাই, আপনাকে শুভেচ্ছা আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ হাসান মাহমুদ ভাই, আপনাকে অভিনন্দন মালয়েশিয়া প্রবাসী পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রাশেদ ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার। আপনি ভালো আছেন? লো প্রোফাইলে শোনা যাচ্ছে। আচ্ছা জি, হাসান ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। যে বিষয়টি হলো যে আসলে বাংলাদেশের এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে যে প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা জানি যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে আজকে পর্যন্ত প্রায় আমাদের 40,000-এর বেশি আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, এবং মৃত্যুর সংখ্যাটাও দাঁড়িয়েছে প্রায় আমাদের প্রায় 9 শতাধিকের কাছাকাছি। এই বিষয়টি হলো যে আসলে আপনি কিভাবে দেখছেন যে বাংলাদেশ সরকার আগামী 1 তারিখ থেকে যে বাংলাদেশের লকডাউনকে উঠিয়ে দিয়ে আবার জনজীবন স্বাভাবিক করে দেওয়ার পরিকল্পনা করছে, এটিকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আপনি মনে করছেন কিনা? আসলে লকডাউন বিষয়টা যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে আসছে, আমরা যেটা দেখেছি যে আমরা যদি এশিয়ার কান্ট্রিগুলোতে দেখি, আমাদের প্রতিবেশী ভারতের কথা যদি আমরা মনে করি, ভারতে, দিল্লিতে এবং পশ্চিমবঙ্গে, মুম্বাইতে, ওই বড় শহরগুলিতে যেইভাবে কড়াকড়িভাবে লকডাউন সিস্টেমটা আরোপ করা হয়েছে এবং পালন করা হয়েছে, আমরা কিন্তু বাংলাদেশে সেভাবে পারিনি। বিভিন্ন কারণে আমরা পারিনি, আমাদের বৈশ্বিক বিভিন্ন কারণ, সামাজিক বিভিন্ন কারণে আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি। সংযুক্ত সবাই জানেন, দর্শকরা আপনারা জানেন যে যখন প্রথম ফ্লাইটটি উহান থেকে যারা প্রথম বাংলাদেশে ফিরে আসলো, তাদেরকে কিন্তু আশকুনা হজ ক্যাম্পে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এবং খুব কঠোরতার সাথে, নিয়ম নীতির সাথে। ফলে সেখান থেকে কিন্তু সবাই ভালোভাবে সুস্থভাবে বাসায় ফিরে যান। কিন্তু তার পরবর্তীতে ইউরোপ থেকে যারা আসা শুরু করলেন, বিশেষ করে ইটালি এবং অন্যান্য দেশ থেকে যারা আসলেন, তাদেরকে কিন্তু সেইভাবে, সেই নিয়মে, সেই স্বাস্থ্যবিধির মধ্যে তাদেরকে রাখা সম্ভব হয়। ফলে কিন্তু এই করোনা ভাইরাসের একটা প্রকোপ সভাপতি ঢাকা শহরে এটা প্রভাব ফেলেছে বেশি করে। ফলে ঢাকা এই পর্যন্ত যত মৃত্যু হয়েছে, অধিকাংশ কিন্তু ঢাকায়। ঢাকা শহরকে হটস্পট বলা হয় এই কারণে এখানে রামগঞ্জ থেকে যেভাবে মানুষ ছুটে আসছেন,
ঈদের আগে এবং ঈদের পরে, এবং সম্প্রতি যখন সরকার ঘোষণা দিলেন যে আগামী 1 তারিখ থেকে অফিস খুলে যাচ্ছে, ফলে দূর দূরান্তে জেলাগুলোর মানুষ ঢাকা অভিমুখী আবার হয়েছে ঈদের পরে। ফলে যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে সেভাবে সচেতনতা, ফলে এটা একটা সামাজিক ভাবে এই করোনা ছড়াচ্ছে, আক্রান্ত হচ্ছে, এবং করোনার অনেকগুলো উপসর্গ এখন কিন্তু আগের মতো বোঝা যাচ্ছে না। যেমন আগে জ্বর হতো, গলা ব্যথা হতো, মাথা ধরা ছিল, পেটের সমস্যা হতো, এখন কিন্তু সেই উপসর্গগুলি খুব একটা দেখা যাচ্ছে না। এখন কি হয়, মানুষের মধ্যে অনেকে তাদের শ্বাস নিঃশ্বাসে ফেলতে অসুবিধা হচ্ছে, হালকা লাইট, এবং অনেকে স্বাদের তারতম্য হচ্ছে, হ্যাঁ, নিঃশ্বাস মানে স্বাদ গন্ধ পাচ্ছে না। এইগুলি অনেকটা মানে এতটাই লাইট করছে যে নিজেরা ইগনোর করে চলে যায়। ফলে কিন্তু ভেতরে ভেতরে করোনা ভাইরাস কিন্তু তাকে সংক্রামিত করে বসে আছে, এবং 7 days or 10 days ওভার হলে সে কিন্তু এমনভাবে আক্রান্ত হচ্ছে তাকে রিকভারি করাটা অনেক কঠিন হয়ে যায়। ফলে উপসর্গবিহীন করোনা ভাইরাসের কারণে ঢাকা সহ ঢাকার আশপাশের জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসকগণ, বিশেষজ্ঞগণ মিডিয়ার বিভিন্ন মাধ্যমে প্রতিদিনই সতর্ক করে যাচ্ছে সাধারণ মানুষদের, কিন্তু সাধারণ মানুষ অনেকটাই উপেক্ষার সঙ্গে চলার কারণে আজকে যে রেকর্ড 25,000 প্লাস আক্রান্তের সংখ্যা আছে আজকে শুধু গত 24 ঘন্টায়, তাহলে এই সংখ্যা কিন্তু মনে হচ্ছে যে আগামী কয়েকদিনে, যেটা আগে একটা মানে অনুমান করা হয়েছিল, বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন যেটা 50,000 ছাড়িয়ে যাবে আক্রান্ত আগামী কয়েকদিনের মধ্যে সর্বমোট, সেটা মনে হতে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে যে এরকম সতর্কতা থাকার প্রয়োজন ছিল সামাজিকভাবে, সেটা আমরা মেনটেন করতে পারিনি। আমরা বাজার ঈদের আগে, আপনারা সবাই জানেন যে বাজারমুখী, আপনি আমাদের সাথে একটু লাইনে থাকেন, আমরা একটু এই মুহূর্তে রাশেদ বাদল ভাই কথা শুনবো যে আসলে মালয়েশিয়াতে আজকে আক্রান্তের সংখ্যা, মালয়েশিয়াতে আজকে পর্যন্ত মালয়েশিয়াতে যে আক্রান্তের সংখ্যা হয়েছে তার মধ্যে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা 165 জন, এবং বাংলাদেশে আজকে আক্রান্ত হয়েছে 24 জন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী। আমরা রাশেদ বাদল ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে যে মালয়েশিয়াতে করোনা পরিস্থিতিতে বাংলাদেশের যে 165 জন যারা আক্রান্ত হয়েছে, আসলে তারা কি তাদের নিজস্ব অবহেলার কারণে আক্রান্ত হয়েছে, নাকি তারা আসলে কোনো উপসর্গ অন্য কোনো ভাবে কাজ করতে গিয়ে পেয়েছে? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ পিবিএন। মালয়েশিয়ার যে পরিস্থিতি আজকে আপনারা সবাই জানেন যে 103 জন যে আক্রান্ত হয়েছে, তার মধ্যে মালয়েশিয়ানরা হলো 12 জন, আর বাকিগুলো হলো আমাদের অভিবাসী, প্রবাসী অভিবাসীরা। তো আমরা যে 24 জনের কথা শুনতে পাচ্ছি, ইতিমধ্যে আমি যতটুকু জানি যে 20 জন ইসলামগড়ে কলালাঙ্গাতে হয়েছে, আর বাকি 4 জন মানে নীলাইতে হয়েছে। আমরা যতটুকু জানি যে এখানে যে হোস্টেলগুলা, এগুলা স্বাস্থ্যবিধি অমান্য করছেন, এবং এটা একটা জায়গার মধ্যে হয়েছে। তো যাই হোক, আমরা মালয়েশিয়া প্রবাসীর মধ্যে অনেক সচেতনতা আমাদের মধ্যে আছে। ইতিমধ্যে মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তর এই করোনার মোকাবেলা করা সক্ষম হয়েছে, তারা সাফল্য পেয়েছেন। আপনারা জানেন গতকাল মাত্র 10 জন আমাদের আক্রান্ত হয়েছে, আজ যে 12 জন লোকাল। তো এইভাবে চলতে, যেভাবে তারা ব্যবস্থা নিয়েছেন বিভিন্ন MCO বা SOP মাধ্যমে, তারা বিভিন্ন প্রোগ্রামে যে দেশের নাগরিকদেরকে বা এই দেশে বসবাসরত জনগণকে যেভাবে তারা কন্ট্রোল করেছেন, তারা ওভারকাম করবে বলে রাশিদ ভাই, আমরা এই মুহূর্তে ইতালিতে যাব। ইতালিতে আমাদের সাথে রয়েছেন ফারজানা স্বপ্না। ফারজানা স্বপ্না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার অডিওটা মিউট করা আছে, আপনি আপনার অডিওটা কি একটু ওপেন করবেন? আপনার অডিওটা, হ্যাঁ জি, আপনি শুনতে পাচ্ছেন? জি ফারজানা স্বপ্না, আপনি একটু আমাদেরকে যদি বলতেন আসলে আপনার ইতালির এই মুহূর্তে ইতালির পরিস্থিতিটা কি?
ইটালির সবার প্রবাসী পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর মধ্যে এখন যে পরিস্থিতি আমরা পার করছি আগের তুলনায় অনেক অনেক ভালো, কারণ গতকালকেও মাত্র 70 জন মারা গিয়েছেন এবং আক্রান্ত হয়েছেন 593 জন। সো যদি আমি ব্যাকের দিকে তাকাই সেই তুলনামূলকভাবে আমরা অনেক অনেক নিচের দিকে নেমে এসেছি। তো ইটালির পরিস্থিতি আল্লাহর রহমতে অনেক ভালো, সামনের দিকে ইনশাআল্লাহ মনে হয় আরো ভালো হবে। আর এখন যে পরিস্থিতি সবকিছু শিথিল, আর 3 তারিখ থেকে জুনের 3 তারিখ থেকে সবকিছু রেগুলার এবং নর্মাল ভাবে মানুষ চলাফেরা করবে। তারপরেও বলবো যে এখনো মানুষ আতঙ্ক থেকে বের হতে পারবে না। ফারজানা স্বপ্না, আমরা জানি যে আপনি একজন উদ্যোক্তা, আপনার নিজস্ব বিজনেস আছে ওখানে। আসলে এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আসলে আপনার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিটা কি রকম আছে এই মুহূর্তে? ব্যবসা বাণিজ্যের কথা বলতে গেলে বলবো যে আমি না শুধু, সবাই যে খুব বেশি ভালো অবস্থায় আছে তা না, কারণ করোনার প্রাদুর্ভাবের কারণে বিজনেসের মধ্যে অনেকটাই এফেক্ট এসছে, কারণ মানুষ সেরকম ভাবে এখন বের হতে পারছে না। দেন অন্যান্য যে রুম থেকে অন্যান্য শহরে তাদের টুরিস্ট বলেন, যাদের উপরে ইটালির সব বিজনেস ডিপেন্ড করে, তারা তো এখন মনে করেন সেইভাবে দেখা যাচ্ছে না। তারপরে টুরিস্ট পয়েন্টগুলো এখন খুলে দিলেও ওইভাবে টুরিস্টরা আসছে না, যার কারণে ব্যবসায়ের অবস্থা যে খুব বেশি একটা ভালো সেটা বলবো না, আবার খুব খারাপ সেটাও বলবো না, কারণ এতদিন প্রায় 2 মাসের বেশি মানুষ লকডাউন অবস্থা থেকে এখন অল্প করে বের হতে পারছে, সব নিজের চাহিদা মতো সবকিছু নিতে পারছে। এর জন্য বলবো যে এত আবার বেশি একটা খারাপের দিকেও না। আচ্ছা, এখন আপনি কি মনে করছেন আসলে কবে নাগাদ হলো যে আপনার যে ইতালিতে আপনারা আবার স্বাভাবিক জনজীবনে ফিরে আসতে পারবেন, যেভাবে আগের মতো ইতালি রোমের যে শহরগুলো ছিল যে একদম মানুষের পরিপূর্ণ, মানুষ ঘুরতে যেত ওই জায়গাগুলোতে? আসলে এই মুহূর্তে বলতে গেলে ইটালির রোমের পর্যটন অঞ্চলগুলো অনেকটাই দেখা গেছে যে এই মুহূর্তে বন্ধ রয়েছে বা পর্যটন অঞ্চলগুলো আগের মতো নেই। তো কবে নাগাদ এটা স্বাভাবিক একটা পরিবেশে ফিরে আসতে পারবে বলে আপনি মনে করছেন? আসলে বিশ্বের সব জায়গাতেই আমি বলবো যে পরিস্থিতি এখন চলছে, খুব যে সিউরিটি ভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ হতে পারে। তারপরে বলবো ইটালির সরকার যেভাবে সবকিছু ম্যানেজ করছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার মনে হয় ইটালি খুব আগের জায়গায় আবার পৌঁছে যাবে, তবে একটু সময় লাগবে। জি, মানুষও ফারজানা স্বপ্না, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে লাইনে থাকুন, আমরা আবার ফিরে যাব আমাদের হাসান মাহমুদ ভাইয়ের কাছে। হাসান মাহমুদ ভাই, আসলে আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে বিষয়টি হলো যে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল এবং সেখানে তারা প্রবাসীদেরকে যে পরিমাণ আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করেছিল। আপনি হয়তো সেই বিষয়টিকে জানেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রণোদনার বিষয়টি ঘোষণা করেছিল। আসলে এটা সরকার কবে নাগাদ বাস্তবায়ন করতে পারে বা রূপ দিতে পারে, বাস্তবতার রূপ দিতে পারে, এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা একজন সিনিয়র সাংবাদিক হিসেবে? সরকার, বাংলাদেশ সরকার কিন্তু মানে আমাদের এখানে এই প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ইস্যু করেছে, তার মধ্যে প্রবাসীদের অন্যতম একটি। তো আমাদের এখানে কৃষি ভিত্তিক যে প্রণোদনা ছিল, শিল্প ভিত্তিক যেগুলো ছিল এবং সাধারণ মানুষের মধ্যে নগদ যে প্রণোদনা পেপারগুলো ছিল, সেগুলো অলরেডি ঈদের আগে সেগুলো সেকশন হয়েছে এবং মোবাইলের মাধ্যমে, এই মোবাইল টেকনোলজির মাধ্যমে সবাইকে ব্যাংকে যাচ্ছে, সবাই চার্জারটা পেয়েছে। আর প্রবাসীদের বিষয়টা সরকার অতি গুরুত্বের সঙ্গে নিচ্ছে, কারণ যে আমাদের এখানে রেমিটেন্স এর একটা বড় বিষয়। একটা মানে এই করোনা আক্রান্তের কারণে প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্সের পরিমাণ অনেক কমে গেছে। তারপরেও রেমিটেন্স কিন্তু গত মাসে মাত্র 14 দিনের মধ্যে সরকার বলেছে, প্রবাসী মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তারা আশা ব্যঞ্জক রেমিটেন্স পেয়েছে এর মধ্যে, এই দুটির মধ্যে। তো সরকার এখন যেহেতু ঈদের ছুটি ছিল, ব্যাংকগুলো খুলবে, খোলার পরেই ওই আগামী মনে হয় এই সপ্তাহের মধ্যে সেই প্রবাসীদের নিয়ে যে পরিকল্পনা সরকারের আছে সেটি
বাস্তবায়ন হতে চলেছে। আসলে আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে আসলে প্রবাসীরা বরাবরের মতোই বিভিন্ন সময় তারা নিগৃহীত নিষ্পেষিত। আপনি দেখেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি প্রবাসীদেরকে নিয়ে যে মন্তব্যটি করেছেন, আসলে এটি আমরা যারা প্রবাসী আছি বা প্রবাসীরা যারা আছে তাদের ভিতরে একটা ক্ষোভ বিরাজ করছে। তবে এইভাবে মাঝে মাঝে তাদেরকে বিভিন্ন রকম ভাবে মন্তব্য করেন, এই বিষয়গুলো অনেকেই আমরা মেনে নিতে পারছি না প্রবাসী থাকার কারণে। তবে আমরা একটা বিষয় দেখি, দেখেন যে বাংলাদেশ কৃষি অথবা গার্মেন্টস শিল্পে বাংলাদেশ যেভাবে বিভিন্ন সেক্টরগুলোতে ভর্তুকি দিয়ে আসছে, এবং আমরা বলি যে আমাদের দেশে দুই রকমের যোদ্ধা, একটা হলো রেমিটেন্স যোদ্ধা আর একটা হলো যে আমাদের মুক্তিযোদ্ধা। তো আসলে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা আছে, ভাতা আছে, আসলে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা যারা তাদের জন্য আসলে আপনি দীর্ঘদিনের সাংবাদিকতার যে আপনার অভিজ্ঞতা, যে প্রবাসীদের জন্য সরকার কি এরকম কোনো কিছু করার চিন্তা ভাবনা অতীতে করেছে কিনা কোনো সরকার, বা বর্তমান সরকার যেটা করেছে এটা আসলে কবে নাগাদ বাস্তবায়িত হতে পারে বা বাস্তবে রূপ দিতে পারে, আপনি কি মনে করছেন? মূলত যে বিষয়টা বলতে হয় এখন, যে দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু বিদেশে যাওয়ার প্রক্রিয়াটা সবার মধ্যে ছিল বেসরকারি উদ্যোগে। বেসরকারি ভাবে বিদেশে যে দেশে রেমিটেন্স পাঠানো উদ্যোগ প্রথম শুরু হয়, সেই সাথে সরকারের কতটা পরিকল্পনা ছিল সেই সময় থেকে, কিন্তু সেই বাস্তবায়ন ছিল অনেক কঠিন। ফলে ব্যক্তি উদ্যোগী মানুষ বিদেশে বেশি গিয়েছিল, ফলে চেইন ওয়াইজ কেউ ফ্যামিলিকে নিয়েছে, কেউ পরিবারের সদস্যদের নিয়েছে। সেইভাবে কিন্তু এখন বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে এবং আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে, মালয়েশিয়া সহ সিঙ্গাপুরে, ব্রুনাইতে, এই দেশগুলোতে কিন্তু গত 1 দশক আগে কিন্তু এত বেশি প্রবাসী ছিল না, কিন্তু তারা অনেকেই ব্যক্তি উদ্যোগে কিন্তু গিয়েছেন। এবং এটা জানা থাকার কথা সবারই যে গত 1 বছর আগেও সরকার মালয়েশিয়াতে অনেকে এখানে রেজিস্ট্রেশন করিয়েছেন, যে দ্রুততম সময় যেন তারা রেজিস্ট্রেশনের ভিত্তিতে মানে বিনা পয়সায় মালয়েশিয়াতে কর্মসংস্থান করে দিতে পারে। সেই উদ্যোগটা যেরকম ভালো ছিল, কিন্তু বিভিন্ন কারণে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আমাদের সরকারের বিভিন্ন কারণে সেটা শিথিল হয়ে যায়। ফলে যে উদ্যোগের সঙ্গে মানুষ বহু রাত থেকে এই স্কাটল্যান্ড অফিসে এসে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অফিসে এসে যেভাবে তারা লাইন দিয়ে রেজিস্ট্রেশন করেছিল, সেটা কিন্তু ওইভাবে ফলপ্রসূ হয়। তবে প্রবাসীদের প্রতি সরকারের গুরুত্ব আরো বরাবরই ছিল এবং আছে, থাকতে হবে। আরেকটা বিষয় হাসান ভাই, আপনার কাছে একটু আসি যে আমাদের যে গতকালকে আমরা ইন্টারন্যাশনাল নিউজগুলোতে দেখেছি যে বেনগাজিতে যে ঘটনাটি ঘটেছে, দুর্বৃত্তদের আক্রমণে আমাদের বেশ কিছু প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। এই যে মানব পাচার চক্রের যে এই চক্রগুলো আসলে বরাবরের মতোই পৃথিবীব্যাপী তারা বাংলাদেশিদেরকে এইভাবে নিষ্পেষিত করে যাচ্ছে। তাদের কারণে অনেক বাংলাদেশি আমাদের বিভিন্ন জঙ্গলে নদীতে পড়ে মারা গেছে। আসলে এই যে পরিস্থিতিগুলো, এগুলোতে কবে নাগাদ আমরা আসলে নিজেরা উত্তরণ হতে পারি বা আমাদের মানুষকে কিভাবে সচেতন করতে পারি? মানে প্রবাসীরা আমরা যেভাবে বিদেশে, যে কথাটা একটু আগে বলছিলাম, ব্যক্তি উদ্যোগে এবং ব্যক্তি পর্যায়ে বিদেশে যেতে যাওয়ার সময় কিন্তু অনেকে বিভিন্ন দালাল পত্রের খপ্পরে পড়েছে, যেটা লিবিয়াতে ঘটেছে। সেই ঘটনা কিন্তু খুবই মর্মান্তিক, যে তারা কিন্তু অনেকেই আহত অবস্থায় আছে এবং 26 জন মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে আমি শুনেছি। আর এই ধরনের কিন্তু বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বিদেশে যাওয়ার যে প্রবণতা আছে কর্মসংস্থান নিজেরা করে তোলার জন্য, সেই উদ্যোগটা কিন্তু একেবারেই ব্যক্তির পর্যায়ে। কিন্তু আমাদের পাশের দেশের সঙ্গে যদি আমরা একটু কম্পেয়ার করি ভারতের সাথে, তো ওনারা যখন বিদেশে লোক পাঠায় কর্মসংস্থানের ক্ষেত্রে, তাকে কিন্তু যে যেই কাজে এক্সপার্ট, যে কাজে দক্ষতা অর্জন করেছে, তাকে তারা সেক্টরে তাকে পাঠিয়ে দেয় এবং সে ব্যাপারে তাদের দূতাবাসগুলোতে যথাযথভাবে তারা টেক করে থাকে। আমাদের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রবাসীদের একটা দূরত্ব বরাবরই আছে, এইগুলো কমিয়ে আনতে হবে। আমাদের যদি রেমিটেন্সের পরিমাণটা বাড়াতে হয়, কারণ আমরা এখন করোনার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু আগের সেই গতিশীলতা থাকবে না আগামী কিছুদিন পরে। তাহলে কি করতে হবে? আমাদের এই মুহূর্তে প্রবাসীদের রেমিটেন্সের উপরে বড় একটা গুরুত্ব আরোপ করতে হবে, যাতে করে বিদেশ থেকে যারা বিদেশে এখনো আছে এবং যারা আহসান ভাই, আপনি একটু লাইনে থাকবেন। আমরা একটু আলোচনায় যাব হলো যে মালয়েশিয়ার প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদলের কাছে। আসলে রাশেদ বাদলের কাছে আমরা একটু জানতে চাই যে আসলে
এই যে পৃথিবীব্যাপী যে মানব পাচার চক্র প্রায় এই দুর্ঘটনাগুলো ঘটায়, আমরা দেখেছি থাইল্যান্ডে জঙ্গলে অসংখ্য প্রবাসীদের লাশ আমরা থাকতে দেখেছি। এখন আমাদের এই বেঙ্গাজিতে এই পরিস্থিতি, আপনি একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবে আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক এবং একটা মর্মান্তিক। এরকম ঘটনা আমাদের বাংলাদেশের প্রবাসীর মধ্যে হোক, এটা আমরা কখনো চাই না। এই যে মানব পাচারকারী যে প্রবাসীদেরকে নিয়ে যে এই যে তাণ্ডব চালাচ্ছে, এত করে যে আমাদের বহির্বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের ইমেজ আমাদের নষ্ট হচ্ছে, পাশাপাশি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের প্রবাসীদের পক্ষ থেকে দাবি, আমাদের বাংলাদেশ সরকার, প্রবাসী প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন এই বিষয়টা আরও গুরুত্ব সহকারে দেখেন। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে একটা ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তি এবং ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। আমরা একটি বুঝি যে মালয়েশিয়াতে যারা মানব পাচারে আসছে তারা কিন্তু অনেকে তারা গ্রেপ্তার হয়ে বা আটক হয়ে তারা আবার দেশে ফিরে যাচ্ছে। তা আমরা চাচ্ছি বাংলাদেশের এয়ারপোর্টে হোক বা বাংলাদেশ মালয়েশিয়া হাই কমিশনে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে পুরা ডাটা, যে তারা কি করে আসলো, কারা এগুলোর সাথে জড়িত, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবস্থা নিলেই আগামীতে আমার মনে হয় যে এই মানব পাচারটা রোধ হবে, কমে আসবে বলে আমি মনে করি। হাসান মাহমুদ, আমরা একটু আপনার কাছে আসি। আপনি দীর্ঘদিন থেকে ক্রাইম রিপোর্টিং এর সাথে জড়িত। আসলে আপনার এই যে ক্রাইম রিপোর্টিং এর অভিজ্ঞতা হলো যে বিভিন্ন সময় আপনি মানব পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করেছেন বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে আপনি কাজ করেছেন। আসলে এই যে মানব পাচারের বিষয়টা হলো যে রোধ করার ক্ষেত্রে আসলে আপনি কি মনে করছেন কিনা যে শস্যের মধ্যে কোনো ভূত আছে বা এরকম কিছু আপনার কাছে মনে হয় কিনা? মানব পাচার মানুষকে বিরাট একটা সমস্যা। তবে এক্ষেত্রে কিন্তু সরকার, বিশেষ করে আমি যখন দেখেছি যে আমাদের বর্ডার এরিয়াতে আমাদের কোস্ট গার্ড যখন কাজ করে, রেবেল ইন্টেলিজেন্স যারা কাজ করে, আমাদের সীমান্ত এলাকায় বিসিবি যখন কাজ করে, তারা কিন্তু এই ধরনের যখন গ্রুপকে আটক করে ধরে, এর মধ্যে যারা পাচারকারী তাদের কিন্তু ধরা যায়। এর পেছনে যারা মূলত বিদেশে থেকে যারা কাজগুলি করে, অপারেট করে, তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, সেই রকম যারা গডফাদার যাদেরকে বলা যেতে পারে, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকছে। যেমন এখন এই সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা লিগে হয়ে গেল, তারা তো কারো না কোনো মাধ্যমে বাংলাদেশের কিন্তু লোকাল এজেন্টের মাধ্যমে লোকাল যারা এখানে তাদের রিক্রুট করে পাঠিয়েছে লিবিয়াতে চাকরির জন্য, জীবিকা অর্জনের জন্য, পরিজন থেকে টাকা পয়সা দিয়ে, তারা কিন্তু একটা মাধ্যম হয়ে লিবিয়াতে গিয়েছে। তো সেখানে যাওয়ার পরে যে মর্মান্তিক ঘটনা আপনাদেরকে বিক্ষুব্ধ করতে হলো, এই ক্ষতিপূরণ এই দায় এখন কে বহন করবে? যারা গডফাদার তাদেরকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাবে। আমি সুদানে দেখেছি, দক্ষিণ সুদানে খার্তুমে সুদান দেখেছি যে সুইডেনে নিয়ে যাওয়ার কথা বলে, লোকজনকে নিয়ে সুইডেনে নিয়ে যাওয়ার কথা বলে, মানে এক দর্শকটি সুদানের দীর্ঘদিন তারা নাকি অসহায় অবস্থায়, তাদের পরবর্তী অবস্থায় ছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এখানে কিভাবে কেন আসলেন সুদানে? তাদেরকে বলা হলো যে আমাদের তো যাওয়ার কথা ছিল সুইডেন, আমাদেরকে সুইডেন না নিয়ে সুদানে রেখে গেছিলাম এই আদান পাচার হয়ে। তো এরকম মর্মান্তিক ঘটনা সুইডেন নিয়ে কথা যাওয়ার কথা তারা করে আছে সুদানে। এই যে প্রতারণার ঘটনাগুলি ঘটছে একের পরে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি বছরই ঘটছে। এবং আমাদের বাঙালি ছেলে মেয়েরা কিন্তু এখনো অত্যন্ত ডাইনামিক, তারা পরিশ্রমী, তারা দেশপ্রেম আছে তাদের প্রচুর, বিদেশে তাদের সুনাম আছে। তো সেক্ষেত্রে তারা বিদেশে যে কাজগুলো করে দেশে অর্থ পাঠাতে চান, এই একটা ন্যাক নজর তাদের আছে। এই জন্য তারা ব্যক্তি উদ্যোগকে দ্রুত গ্রহণ করে। এখানে হাসান, আমি আপনার সাথে একটু যোগ করতে চাই যে আসলে এই ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন গুলোর কি একটা শক্ত ভূমিকা থাকা দরকার কিনা? আসলে তারা এই মানব পাচার রোধের ক্ষেত্রে আসলে তারা তো আসলে জানে যে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশগুলোতে মানব পাচারের সাথে সম্পৃক্ত তাদের নিজস্ব ইন্টেলিজেন্স কিন্তু প্রত্যেকটা এমবাসিতে থাকে। সেই ইন্টেলিজেন্সটা কিন্তু অন্য দেশের ইন্টেলিজেন্সের সাথে লিয়াজো করে কিন্তু এটা রোধ করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রে তাদের কি কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা এমবাসিগুলো? আমি যেটা বলছিলাম যে আমরা যখন আমি অনেকগুলো কাজ করেছি এখানে
যারা বিদেশে যে প্রতারণার শিকার হয়ে দেশে চলে আসছে অলরেডি আত্মরক্ষার্থে রক্ষা করে, সেরকম অনেকগুলো ফ্যামিলি নিয়ে আমি একসঙ্গে কাজ করেছি। তো তারা কিন্তু বিভিন্ন মানে যেই প্রথম হ্যান্ড লাস্ট হ্যান্ড, যারা সর্বশেষ যে ব্যক্তি সে কিন্তু প্রথম হ্যান্ডকে ছিলেন, তাই জানাশোনা না সে ছিলেন, তার কোড নাম্বার ইউজ করে, ফলে একজন আরেকজন হস্তান্তর হচ্ছে, হাত বদল হয়ে যাচ্ছে, সীমান্ত বদল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে চিন্তা শুধু কোড নাম্বার হিসেবে তারা মানুষকে পাচার করে নিয়ে যাচ্ছে আর অন্য সিস্টেমে তারা টাকা পেয়ে যাচ্ছে। ফলে এই অপরিচিত মাধ্যমে এই অনেকটা প্রযুক্তি ব্যবহার করে, কোড নাম্বার ব্যবহার করে তারা একজন কর্মজীবী মানুষ বিদেশে আশ্রয়ের জন্য, কর্মসংস্থানের জন্য এখন যায়, এইভাবে প্রতারণার শিকার হয়, পাচারের শিকার হয়। বিশেষ করে আমাদের দেশে নারী শিশুরা পাচারের শিকার হচ্ছে প্রচুর। আমাদের যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রায় সময় তারা বিদেশ থেকে অনেককে উদ্ধার করে নিয়ে আসছে, এরকম রেকর্ড আছে এখানে। এবং মূল যারা অপরাধী তারা কিন্তু বিদেশে যারা থাকে, মূলত যারা এই চক্রের ব্যবসাদার, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যান। প্রথমত যারা এই রিক্রুট করে লোকালি, সেই লোকাল এজেন্টগুলিকে সরকার ধরতে পারে, সরকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে সাজার ব্যবস্থা হচ্ছে। কিন্তু এইসব ব্যাপারে মনে হয় আরো অনেক বেশি জোরালো করা দরকার, না হলে এই যারা ব্যক্তি উদ্যোগে বিদেশে যাচ্ছে তারা কিন্তু ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে। হাসান ভাই, আমি আপনাকে সংযোগ করে যে আমাদের রাশেদ বাদল ভাই মালয়েশিয়াতে দীর্ঘদিন থেকে আছেন। তিনি মালয়েশিয়ার কমিউনিটি থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত। ইতিমধ্যে তিনি যে কাজগুলো করেছেন, মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা খাদ্য সংকটে ছিল, এই খাদ্য সংকট নিরসনে কাজ করেছেন কমিউনিটির সাথে এবং বাংলাদেশ হাই কমিশনের সাথে। বাংলাদেশ হাই কমিশনও এই বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেছে। আপনার এই রাশেদ বাদল সাহেবের কাছে আপনার কোনো কিছু জানার আছে কিনা? ওনার কাছে আমার একটা প্রশ্ন, আমাকে জানার ইচ্ছা যে রাশেদ সাহেব, যে আমাদের এখানে যে আপনি জানেন যে রোহিঙ্গা একটা বড় সমস্যা বাংলাদেশে। তো বাংলাদেশ সরকার কিন্তু নানাভাবে আন্তর্জাতিক মহলকে নিয়ে সেই সমস্যার মোকাবিলা করে চলেছে। তো এখানে প্রায় সময় দেখা যাচ্ছে যে তারা সাধারণ নৌকা যুগে, ট্রলার যুগে মালয়েশিয়ায় যাওয়ার উদ্যোগ নেয় এবং মালয়েশিয়ায় ফিরতে না পেরে সাগরে তারা বিপর্যয়ের মুখোমুখি হয়। আবার কেউ কেউ মালয়েশিয়া ফিরে বিপর্যস্ত জীবনযাপন করে। তো এই ব্যাপারে মালয়েশিয়ার সরকার এই বিষয়টাকে কিভাবে দেখছে বা কিভাবে প্রতিহত করছে? তাহলে আমরা কিন্তু একটা সমস্যার মধ্যে থেকে যাচ্ছি। এই এখন কিছুদিন আগে, ঈদের ঠিক আগে পূজার মধ্যে কিন্তু প্রায় 800 রোহিঙ্গাকে ফেরত দিতে হচ্ছে সরকারকে। বাংলাদেশ সরকার এই চাপ আর কতদিন বহন করবে? নানান ধরনের তাদের খাদ্য উদ্যোগ, তাদের সামাজিক সমস্যা মোকাবেলা, এবং বিদেশ থেকে যখন তারা এই মাদক পাচারের চক্রে করে রোহিঙ্গারা বিদেশে যাচ্ছে, কেউ সাগরে পড়ে যাচ্ছে, মালয়েশিয়ার সরকার এই বিষয়টাকে কিভাবে মোকাবেলা করছে এটা আমার জানার ইচ্ছা। জি, রাশেদ বাদল ভাই, আপনি বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ হাসান মাহমুদ ভাই। মালয়েশিয়া সরকার, আপনারা জানেন যে এখানে এই লকডাউনের আগে অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে আমাদের নতুন সরকার আসছে। তো আমরা যতটুকু জানি মালয়েশিয়া সরকার তাদের নদী কোস্টগার্ডগুলোতে যথাযথভাবে ব্যবস্থা নিয়েছেন এবং ওনারা মালয়েশিয়া সরকার নদী শুনতে পাচ্ছেন? ধন্যবাদ হাসান মাহমুদ ভাই, সরি সাউন্ড টেকনিক্যাল প্রবলেম। মালয়েশিয়া সরকার যথাযথভাবে ব্যবস্থা নিয়েছেন এবং নদী বা অর্থাৎ সাগর যেখানে মানব পাচার হয়, তারা শক্তভাবে তাদের কোস্টগার্ড মাধ্যমে তারা সিল করে দিয়েছেন। এখন আগের মতো মালয়েশিয়াতে ওরকম আসার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন। হাসান মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে দীর্ঘক্ষণ সময় আপনি আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য পিবিএন করোনা ভাইরাস 8 মার্চ যখন বাংলাদেশে ধরা পড়লো, তারপর থেকে কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সামাজিকভাবে, রাষ্ট্রীয় বিষয়। আমাদের মিডিয়া কর্মীরা অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে তাদের কাজকর্ম করে যাচ্ছে। ফলে এখন কিন্তু আমাদের মিডিয়ার মধ্যে অনেকে আক্রান্ত হয়েছে। আমাদের সহকর্মীরা, আমাদের আসলাম রহমান, আমাদের ক্রাইম রিপোর্টার পুরো কাগজের সিনিয়র ক্রাইম রিপোর্টার অলরেডি উনি ইন্তেকাল করেছেন, আপনারা জানেন সেটা।
তো তার পরিবার এবং যারা আক্রান্ত সংবাদকর্মীরা যারা আক্রান্ত হয়ে বিপর্যস্ত অবস্থায় পড়েন সেই সময় তাদের যে সহযোগিতা দরকার সরকারি তরফ থেকে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলি থেকে সেই উদ্যোগগুলো আরো জোরালো হওয়া দরকার। এবং বিশ্বব্যাপী যেরকম মিডিয়াগুলোকে সাপোর্ট দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের এখানে সেটা দেওয়া উচিত, কারণ আমাদের মিডিয়া কিন্তু কোনোদিন বন্ধ হয়নি, বসে নেই, সবাই প্রতিনিয়ত কাজ করছে, ঝুঁকির মধ্যে দিয়ে এই করোনা মোকাবেলা করে মানুষের সংবাদ পৌঁছে দিচ্ছে। তো সেক্ষেত্রে মিডিয়া কর্মীদের পাশে সরকার সহ সর্বভাবে থাকা উচিত। এবং করোনা পরিস্থিতি আমার যেটা ব্যক্তিগত অভিমত যে বাংলাদেশের মানুষ যেইভাবে বিষয়টাকে নিয়েছে, যতটা ইগনোর ভাবে বলবো আমি, সেই তুলনায় কিন্তু অনেক বেশি আক্রান্ত হওয়ার কথা ছিল, সেইটা কিন্তু হয়নি। এখানে মনে হচ্ছে আক্রান্তের সময় কিন্তু সেই তুলনায় অনেক কম। তার মানে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশে মানুষের মধ্যে একটা মানে ইমিউনিটি পাওয়ার, মানে রোগ প্রতিরোধ একটা শক্তি তৈরি হয়েছে ইতিমধ্যে। কারণ মার্চ থেকে যদি আমরা গণনা করি, এপ্রিল মে অলরেডি 3 মাস আমরা পার হয়ে গেছি। এই 3 মাসের মধ্যে কিন্তু আমাদের মানুষ কিন্তু অনেক ইমিউনিটি পাওয়ার তারা শরীরে অর্জন করেছে, ফলে কিন্তু রোগ প্রতিরোধক শক্তি অর্জন করার ফলে আমরা কিন্তু করোনা প্রতিরোধ করতে শিখতে পারছি। এবং ব্যক্তি উদ্যোগে অনেকে বিভিন্ন উপসর্গ প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন, ফলে এখানে রোগ আক্রান্তের সংখ্যাটা সেরকম হয়নি, যেরকম স্প্রেড হওয়ার কথা ছিল সেটা হয়নি, যেটা আমরা দেখতে পাই ইটালিতে, দেখতে পাই স্পেনে বা অন্যান্য কান্ট্রিগুলোতে। সেই জন্য আমরা এখন মনে করি যে ভালো আছি। অলরেডি 9,000-এর বেশি মানুষ সুস্থ হয়ে ফিরেছেন ঘরে। তবে আমাদের মানুষ যদি আরেকটু বিশেষ করে ঢাকা শহরের মানুষ যদি আরেকটু বেশি সতর্ক থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে আশা করা যায় যে করোনার এখন যে একটা চলছে 3 মাস ধরে, এটা মোকাবেলা করা সম্ভব হবে। হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন, যে আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, আসলে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, পিবিএন টেলিভিশনের পিবিএন বিশ্ব সংযোগে আমাদের সাথে এতক্ষণ কথা বলেছিলেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, আমাদের সংবাদ জগতের অন্যতম ব্যক্তিত্ব হাসান মাহমুদ ভাই, তিনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। এবং ইতালি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন যে ফারজানা স্বপ্না, তিনি একজন মহিলা উদ্যোক্তা। এবং মালয়েশিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মালয়েশিয়ার কমিউনিটি ব্যক্তিত্ব রাশেদ বাদল, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে বাস্তবিক পক্ষে এই করোনা ভাইরাসের এই সময়টুকুতে পৃথিবীব্যাপী যে ডিজাস্টার চলছে, এই ডিজাস্টারে আসলে সার্বিক পরিস্থিতি কিরকম, এবং যে বেঙ্গাজিতে আমাদের যে বাংলাদেশিরা মানব পাচার চক্রের অধীনে পড়ে মৃত্যুবরণ করেছে, আমরা তাদের পরিবারের প্রতি শোক সন্তপ্ত এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।